কলকাতার রাতটা ছিল একটু কুয়াশাচ্ছন্ন, একটু বেশি নীরব। অজিত নিজের ডেস্কে বসে লিখেছিল নতুন গল্প। বাইরে রিকশার বেলের শব্দ আর ঘরের মধ্যেকার হলদে আলো, সব মিলিয়ে সাধারণ একটি রাত। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। টুপটুপ, দুবার, খুব হালকা। অজিত একটু বিরক্ত হয়ে বলল, কে এভাবে রাতে আসে? দরজা খুলতেই দেখা গেল এক পঞ্চাশোর্ধ্ব মানুষ কাঁপা গলায় বলল, বাবুমশায়, আমি গোবিন্দ, বিনোদ মিত্রের বাড়ির চাকর। স্যার, স্যার, আজ সকালে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মুখের ভয় দেখে অজিত দেরি না করে ব্যোমকেশকে ডাকল। ব্যোমকেশ শান্তস্বরে জিজ্ঞেস করল, মৃত্যুটা কি আত্মহত্যা মনে হচ্ছে, নাকি তুমি কিছু দেখেছে? গোবিন্দ একটু কাঁপতে কাঁপতে বলল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল স্যার, কিন্তু ঘরের মধ্যেই একটা অদ্ভুত ছায়া ছিল। ব্যোমকেশের চোখে সেই পরিচিত ঝিলিক দেখা গেল, যে ঝিলিক রহস্যের গন্ধ পেলেই জ্বলে ওঠে। বিনোদ মিত্রের ২ তলা পুরনো বাড়িটা দেখতে থেকেই মনে হল ভেতরে যেন কোনো চাপা অন্ধকার লুকিয়ে আছে। কমলিনী দেবী, বিনোদের স্ত্রী, কান্না ভেজা গলায় বললেন, আপনারা দয়া করে দেখুন, আমার স্বামী কেন এমন করল? দোতলার ঘরে ঢুকতেই ব্যোমকেশ এক মুহূর্ত থমকে দাঁড়াল। ঘরটা খুবই পরিপাটি, কিন্তু সেই পরিপাটির মধ্যেও একটা অদ্ভুত থামা, টেনশন, যেন বাতাসে অনিশ্চয়তার গন্ধ। অজিত প্রথমেই চোখ রাখল দেওয়ালের দিকে। একটা লালচে দাগ, যেন রক্তে আঁকা একটি ছায়া। সে অবাক হয়ে বলল, আলো নেই, জানলা বন্ধ, তবু ছায়া এলো কোথা থেকে? ব্যোমকেশ টর্চ জ্বালিয়ে দাগটার পাশে ঝুঁকে বলল, ছায়া কখনো নিজের থেকে হয় না অজিত, ছায়ার জন্য আলো দরকার। মানে কেউ লণ্ঠন বা আলো নিয়ে দাঁড়িয়েছিল এখানে, পরে সেটি সরানো হয়েছে। অজিতের চোখ বড় হয়ে গেল। মানে ঘরে কেউ ছিল? ব্যোমকেশ আরও খুঁজে পেল ছেঁড়া লাল কাপড়ের টুকরো, ভাঙা কাচ, আর একটা তামার ঘড়ি, যার কাঁটা থেমে আছে ১২:৪৫-এ। এই ঘড়িটা ভুল সময় দেখাচ্ছে, কেউ ইচ্ছে করে থামিয়েছে, ব্যোমকেশ শান্তভাবে বলল। এরপরে শুরু হল প্রশ্ন উত্তর। কমলিনী দেবীকে জিজ্ঞেস করা হল, শেষ কবে স্বামীকে দেখেছেন? তিনি ধীরে বললেন, গত রাত, একটু ঝগড়া হয়েছিল, কিন্তু তা বলে। তার গলার সুরে দুঃখ ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত কঠোরতা, যা ব্যোমকেশের নজর এড়াল না। গোবিন্দকে জিজ্ঞাসা করার পর সে জানাল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে কাঁধ দিয়ে ঠেলে খুলে দেখে বিনোদ মাটিতে পড়ে, আর দেওয়ালে সেই অদ্ভুত ছায়ার দাগ। ব্যোমকেশের কৌতূহল আরও বেড়ে গেল। ঘর, ছাদ, জানালা সব কিছু পরীক্ষা করতে করতে ব্যোমকেশ অবশেষে বলতে লাগল, এই জানালার কাচ ভাঙা, কিন্তু ভাঙা দাগ ভিতর থেকে, আর লণ্ঠনের নিচে তেলের দাগ আছে। এর মানে কেউ আলো জ্বালিয়ে ছায়া ফেলেছে, তারপর তাড়াহুড়ো করে পরিষ্কার করেছে। অজিতের মনে সন্দেহ আরও ঘনাল। শেষে ব্যোমকেশ সবাইকে বড় ঘরে ডাকল। বাতাসে টান এতটাই যে পিন ফেললেও শব্দ হবে। ব্যোমকেশ ধীরে বলল, বিনোদ মিত্রকে কেউ খুন করেনি, সে জানত তাকে ধীরে ধীরে বিষ দেয়া হচ্ছে, আর সেই বিষ দিয়েছে কমলিনী দেবী। ঘরে নিস্তব্ধতা। কমলিনী আতঙ্কে চিৎকার করে বললেন, না, এটা মিথ্যে, আমি কিছুই করিনি। ব্যোমকেশ শান্ত, নির্ভুল স্বরে বলল, আপনার প্রেমিকের সাথে পালানোর পরিকল্পনা আপনার স্বামী জেনে গিয়েছিলেন। তিনি মরার আগে মৃত্যুর দৃশ্য সাজিয়ে রাখেন, যেন আপনার অপরাধ চাপা পড়ে। আপনি রক্তের ওপর পড়ে সেই দাগ তৈরি হয়েছিল, আর সেটা মুছতে গিয়ে পুরোটা ওঠেনি। কমলিনী আর কথা বলতে পারলেন না। সত্য তাকে গিলে ফেলল। পুলিশ তাকে নিয়ে যাওয়ার পর অজিত বলল, কিন্তু তুমি কিভাবে এতটা নিশ্চিত হলে ব্যোমকেশ? ব্যোমকেশ হাসল, অজিত, ছায়া কখনো মিথ্যে বলে না। আলোকে যতই লুকানো হোক, ছায়া সত্যিটা প্রকাশ করে দেয়। বাইরে আবার কুয়াশা নেমেছে। অজিত সেই রাতেই গল্পের নাম লিখে রাখল, ছায়ার খুন। আর ব্যোমকেশ, সে নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে রইল, যেন পরের রহস্যকে
স্বাগত জানাতে প্রস্তুত।